তাহলে আগে কোরআন থেকে তেলাওয়াত হোক, তারপরে আমরা কার্যক্রম শুরু করব। তেলাওয়াত করেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم. صدق الله العظيم. السلام عليكم. এই পর্যায়ে আমাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আল হিকমা ফাউন্ডেশন 313 জন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি সাহেব মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই চাঁদ শুরু যার তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ শুরু যার তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল। দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল। দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানো সব ঘ্রাণ।
প্রজাপতি উড়ে পাখা মেলে, দেখলে জড়িয়ে যায় প্রাণ। ফুলে ফুলে দিয়েছ ঢেলে, মন মাতানো সব ঘ্রাণ। প্রজাপতি উড়ে পাখা মেলে, দেখলে জুড়িয়ে যায় প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রং ঘ্রাণ, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ শুরু যার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বত রাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল হিকমা ফাউন্ডেশন 313 সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। আজকে আমাদের ঢাকা থেকে সম্মানিত মেহমান বৃন্দ এসেছেন। আমরা প্রথমে কুরআনুল কারিম থেকে তেলাওয়াত শুনলাম এবং ইসলামিক সঙ্গীত শুনলাম। এখন আমরা মেহমানের কাছ থেকে পরিচয় পর্ব শুনবো। আমাদের সম্মানিত মেহমান পরিচয় পর্ব তুলে ধরছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মঞ্জুর আহমদ, এক্সিকিউটিভ ডিরেক্টর আর্গন ফার্মাসিউটিক্যালস, ঢাকা। তো আজ আমি একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, আমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতেই কাজ করে এসেছি। তো আমার দীর্ঘদিন যাবৎ একটি স্বপ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি অন্যের কোম্পানি কাজ করে থাকি, কিন্তু আমার ইচ্ছা হলো আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে নিজে একটি কোম্পানি করব। তো সেই কোম্পানিটা এমনভাবে করব যেন আমাদের আর্থিক উন্নতি হয় এবং আমরা মানুষের সেবা করতে পারি এবং ইসলামের খেদমত করতে পারি। তো এ নিয়ে আমার যারা বন্ধুবান্ধব রয়েছে, আলেম উলামা, মাদ্রাসার প্রিন্সিপাল, বিভিন্ন মুহাদ্দিস, ইমাম, খতিব, তাদেরকে নিয়ে আমি একদিন পরামর্শ করলাম যে আমার এই একটি ইচ্ছা আমি করতে চাচ্ছি। তখন তারাও একমত হইল যে ঠিক আছে, এটা খুব ভালো একটা উদ্যোগ, এটা করা যাবে, আমরা ওখানে কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো এ নিয়ে আমরা নারায়ণগঞ্জ একটি মাদ্রাসায়, উম্মুল খায়ের আলিম মাদ্রাসা, ওখানে একটি মিটিংয়ে বসি আমরা। তো ওখানে আমরা এই সিদ্ধান্ত নিয়ে 19 সদস্য, মানে 19 জন মালিক পক্ষ নিয়ে একটি মিটিং করা হলো যে সংখ্যা হবে 19, অর্থাৎ এই কোম্পানির সংখ্যা হবে 19। আমরা নামও রাখিলাম, কোম্পানির নাম রেখলাম যে মাফাতিহুল খায়র মানবিক বিজনেস লিমিটেড। তো আমাদের কোম্পানির এমডি নির্ধারণ করা হলো মুফতি মাওলানা আল আমিন নেসারি সাহেবকে। তো তারপরে আমি কিছুদিন আগে আমার কি ভাইয়ের নাম যেন কি, আব্দুল সামাদ ভাইয়ের সাথে আলাপ হলো। তো ইনি আমার সাথে ঢাকাতে আর্গন ফার্মাসিউটিক্যালসে কাজ করেছিল। তো এই হিসাবে ওনার সাথে আমার অনেক ভালোবাসা মহব্বত রয়েছে। তো আমি আমার এই কথাটা ওনার কাছে বললাম যে আমি তো একটা কোম্পানি করতে যাচ্ছি, তা আপনি এটার মধ্যে সম্পৃক্ত থাকলে অনেক ভালো হতো। তখন বলল যে ঠিক আছে,
তারপর আপনারা আসেন, আমরা বসি শুনি। আমরাও একটা কোম্পানি করেছি, আমরা মিলে দিলে করলে পরে অনেক ভালো হবে। সেহেতু আমি আমার সাথে আমাদের কোম্পানির যে এমডি সাহেব মুফতি মাওলানা আল আমিন নেসারি সাহেব, ওনাকে আমার সাথেই নিয়ে এসেছি। তো এখন আমি লম্বাচূড়া আর কথা বলতে চাই না। এই কোম্পানি সম্পর্কে সুযোগ সুবিধা নিয়ে কথা বলবেন মুফতি মাওলানা আল আমিন নেসারি সাহেব। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد عليها 19. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আজ এত দূর ঢাকা থেকে সফর করে আপনাদের এখানে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এখানে এসে বসা এটা আল্লাহ পাকের অবশ্যই মঞ্জুরি, কারণ আল্লাহ পাক কবুল না করলে আমরা আসতে পারতাম না। তো আমরাও যেহেতু একটা নেক উদ্দেশ্যে এখানে এসেছি, আর আপনাদেরও একটা নেক উদ্দেশ্য রয়েছে, সব মিলেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলেরই নেক মাকাসেদে পৌঁছার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত সুধী, ডাক্তার মানজুর নুরি সাহেব আপনাদের যেই কথাগুলো বললেন, আমাদের আসলে কোম্পানির বিষয়টা মূল শুরু এভাবেই, যে মানুষের খেদমত করা, নিজের উন্নতি করা, এই সব বিষয়গুলো নিয়ে আমরা একটা চিন্তা চেতনার মধ্য দিয়েই আমরা এসেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে আমার নিজেরও বাঁচতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। এই সব মিলিয়ে আমাদের নিজেদেরও একটা উন্নতির দরকার, আর জাতির উন্নতির দরকার। আমরা সে স্বপ্ন নিয়েই সামনের দিকে আগাচ্ছি, আর সেই স্বপ্নের বাস্তবতা হলো আমাদের এই কোম্পানির মূল ভিত্তি হলো হালাল উপায়ে, ব্যবসায়ী পন্থায় নিজের উন্নতি এবং মানবতার কল্যাণে নিজকে বিলিয়ে দেই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এখন আমরা আসলে আমাদের কোম্পানির মূল কাজটা কিভাবে করব, আমাদের পরিকল্পনাগুলো কেমন, আপনাগুলো আমরা একটু পরে শুনবো, আগে আমরা শেয়ার করতেছি। আমরা সর্বসাকুল্যে সবাই মিলে যে একটা উদ্যোগ আমরা নিয়েছি, সেটা হলো হালাল পন্থায় আমরা ব্যবসা করব। কারণ যে মূল ভিত্তি আপনাদের বলেছি, সেখানে লেখা আছে কি, হালাল উপায়, ব্যবসায়ী পন্থায় নিজের উন্নতি এবং মানবতার কল্যাণ সাধন করাই আমাদের মূল উদ্দেশ্য। এখন হালাল পন্থায় ব্যবসা করতে হলে হালাল পুঁজির দরকার, আর সকল ব্যবসারই মূল হলো পুঁজি, মূলধন। আমরা সেই মূলধন সংগ্রহ করি এভাবে। আমরা প্রথমে চিন্তা করেছি যে মূলধন যদি অঙ্কটা বেশি হয়, তবে কিন্তু সাধারণ মানুষ সেখানে অ্যাড হতে পারে না, তার বড় লোকই থেকে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জীবন ব্যবস্থা এভাবে হওয়া উচিত যে কর্মচারী যিনি কাজ করে সে যেন জীবন ভরি কর্মচারী না থাকে। কিন্তু আমাদের দেশে যে গার্মেন্টসের মালিক, সে মালিকই থাকে, আর যে শ্রমিক সে শ্রমিকই থাকে। কোনো শ্রমিক কখনো মালিক হতে পারে না। তো আমরা সে স্বপ্ন নিয়ে আগাইতে গিয়ে আমরা আমাদের মজলিসে শুরার মধ্যে যে ফয়সালা হয়েছে না, কর্মচারীও যেন মালিক হতে পারে এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা। সেজন্যই আসলে আমাদের এই কোম্পানিটা 19টা ভাগে বিভক্ত করা হয়েছে। আর 19 সদস্য ছাড়ে যে কথা বলেছিলেন, 19 সদস্যের পিছনে কারণ হলো আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 29 নম্বর আয়াত 29 নম্বর পায়ায় যে বলেছেন যে আলাইহা 19, এর উপরেও রয়েছে 19। কি রয়েছে? এর উপরেও কি রয়েছে? 19। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা করি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কয়টা অক্ষর লাগে? 19টা অক্ষর লাগে। ফিরআউনের বাসায় সামনে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির তাফসীরে এসেছে যে ফিরআউনকে আল্লাহ নিয়ে
সমুদ্রে নিয়ে নীল নদে নিয়ে মারল কেন ডুবাইয়া? এর কারণ হলো যেহেতু রহমান রহিম তার ঘরে আছে, সামনে আছে, এই রহমান রহিমের বরকতের কারণে তার ঘরটাকে ডুবায় মারে নাই, এই জন্য তার নীল নদে নিয়ে মারা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এর বরকতের এই আলাইহা তেসাআতা আশারের বরকত আপনারা পড়বেন, ইমাম সাহুদের আছে শুনবেন, অনেক বরকত। সেই সাকুল্যে আমরা আসলে বরকত হিসাবে এই 19 সংখ্যার উপরে আমরা একমত হয়ে আমরা 19 সংখ্যায় করেছি। মূলত 19 সেই যে আমাদের সংখ্যা শেষ বিষয়টা এমন না, মূলত 19 জন দিয়ে আমাদের একটা ইউনিট হয়। মানে টোটাল কোম্পানির নাম হলো মাফাতিহুল খাইর মানবিক বিজনেস লিমিটেড। এই লিমিটেড একাধিক মালিক, যেটা মালিকও হবে 19 জন, আর এর প্রত্যেকটা এই কোম্পানির সবগুলো ইউনিট ভিত্তিক। শুধু প্রথম নামটা গেল কোম্পানির, এরপরে কোম্পানির যারা মালিক তারাও একটা ইউনিট। যেমন আমরা হলাম 1 নম্বর ইউনিটে, এরকম আমাদের এখন বর্তমানে 19টা ইউনিট রান আছে। কয়টা ইউনিট? তাতে আমাদের লোক 300 প্লাস, মানে 361 জন। আমরা এটা নিয়ে শুরু করেছি। আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ কবুল করে। এই 19টা ভাগ করার পিছনে যে কারণটা হলো, যাতে করে এই 19টা ভাগে এক একটা ভাগ আলাদা আলাদা এক সময় একটা শক্তি হয়ে দাঁড়ায়। আর আমাদের টার্গেট হলো ওই যে নবীজির হাদিস, যে সদস্য মালিক হবে। আমাদের এখন যারা একটা ইউনিটের সদস্য, ওরাই 3 বছরের মধ্যে ওই জমির মালিক হবে, 10 বছরের মধ্যে পুরো ওই বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে, ওই টোটাল মার্কেটের মালিক হবে। এটা হলো আমাদের স্বপ্ন। তো আমরা যেভাবে ব্যবসাটা শুরু করেছি সেটা হলো আমাদের এই 19 জন মানুষের প্রত্যেক 19 জনার মাসে হলো আমরা 1000 টাকা করে নিই। কারণ 1000 টাকা করে এই পুঁজিটা কম ধরার কারণে সাধারণ একজন মানুষ যে মোটামুটি চলতে পারে সে 1000 টাকা কিন্তু দিতে পারে। আমাদের টিচারদের মধ্যে অনেকে বলছিল 5000 টাকা করে, কিন্তু 5000 টাকা করে হলে সাধারণ মানুষ কিন্তু দিতে পারতো না। তো সাধারণ মানুষ জীবনভরে সাধারণ থাকতো, তার পক্ষে জীবনে একটা বিল্ডিং করা সম্ভব হতো না। এই জন্য আমাদের 1000 টাকা করে দেওয়ার কারণে সবাই কিন্তু এখানে সদস্য হতে পারছে যাদের মোটামুটি আছে। আমাদের এইখানের মূল বৈশিষ্ট্য, এখন আমরা 1000 টাকা করে দিলাম, এই 1000 টাকা সেফ কিনা। আমাদের দেশে আলেমরা মিলে সমিতি করেছে, যখন বড় একটা অ্যামাউন্ট হয়েছে আলেমরা নিয়ে টাকা বিদেশে চলে গেছে। ইতিহাস আছে কিনা? আমার কাছাকাছি আছে, আমি যেখানে থাকি, আমার নারায়ণগঞ্জে আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন বিশ্বাসের যে জায়গাগুলো ছিল আমাদের, সেই জায়গার থেকেও আমরা সরে গেছি। সেক্ষেত্রে আমাদের কোম্পানির মূল বৈশিষ্ট্য হলো আমাদের এখানে টাকা চুরি করার কোনো সুযোগ নেই। এটা হলো আমাদের, যখন আমরা দেখলাম যে যেই জায়গায় আমরা জিম্মাদারি করি, মূল পুঁজিটা সংগ্রহ করব, তারপর তো মার্কেট করতে হবে, তারপরে জমি কিনবো, কিন্তু পুঁজি যখন জমে তখন যাদের কাছেই আমরা আমানত রাখি তারাই টাকা নিয়ে ভেঙে যায়। এই জন্য আমরা সব মিলাইয়া আমাদের ভুল বিষয়টা হলো এখানে চুরি করা যাবে না। চুরি কেমনি করা যাবে না, আপনি ইচ্ছা করলে করতে পারবেন না। আমাদের অ্যাকাউন্টের সিস্টেমটা হলো, আমি এখানে একটু লিখি না, এখানে আল্লাহ পিছনে লিখবে। যেমন দেখেন আমাদের এখানে এই 19 জন দিয়ে আমাদের ইউনিট শুরু হলো। 19 জন থেকে শুরু হলে আমরা এই 19 জন মানুষ এক হলাম, প্রত্যেকেই হলো 1000 টাকা করে মাসে। কয় হাজার? 1000 করে না, 1000 করে সবাই 1000 করে যখন আমরা একজন মানুষ দিলাম, এখন এই টাকাটা যে আমাদের সেফ কিনা এটা নিয়ে আমাদের দেশে সবাই চিন্তিত। টাকাটা কার কাছে দেবো? কোম্পানি ভেঙে যাবে কি, এই কথাই কিন্তু সর্বপ্রথম আলোচনা। আবার যদি দূরের মানুষ হয়, বিদেশি মানুষ, সে তো টাকা নিয়ে চলে যাবে। এখন কারো কাছে দেবো এই জায়গাটা আমরা এখন আর খুঁজে পাই না। কারণ আমি নিজেও কোম্পানি করে প্রায় 3 লক্ষ টাকা একই জায়গায় আমি মার খেয়েছি। তাহলে বলেন, বিশাল নামি দামি কোম্পানি, কাগজ আছে, সব দাড়ি আছে, টুপি আছে, আমার এতগুলো টাকা মেরে দিচ্ছে। আর এক কোম্পানি খুব ব্র্যান্ডের, সেখানে একজন দাড়িওয়ালা আলেম, সে আমার 3 লক্ষ টাকা 100 চুরি করছে। কারে বিশ্বাস করব? এখন সেই চিন্তা করতে গিয়ে যে আমরা চিন্তা করেছি যে চুরি করতে না পারে, কারণ আমি একদিন থাকবো না। আমি নাইলে খুব আল্লাহওয়ালা নিজেরা দাবি করলাম যে ঠিক আছে, আমার ছেলে যে আল্লাহওয়ালা হবে কোনো গ্যারান্টি আছে? সে তো চুরি করবে, কেউই চুরি করতে না পারে। এই জন্য আপনাদের কাছেও আমি একটু জিনিস দেখাবো যে চুরি করা যায় কিনা, আপনারাও আমার একটু ফাঁক পাইলে দেখাই দেবেন। কারণ আমাদের এইখানে 1000 টাকা আপনি হাতে দিতে পারবেন না। যখনই 19 জন একটা ইউনিটি হবে, তখন 11 সদস্য দিয়ে আমরা একটা কমিটি করব। এই 11 জনের মধ্যে থেকে আবার বেছে বেছে
তিনজন খুব ভালো মানুষ বের করতে হবে, যারা কখনোই সুদ ঘুষ অন্যায়ের সাথে জড়িত নয়। এরকম তিনজন মানুষ এর সাথে আমরা এই যে যৌথ অ্যাকাউন্টটা যে হবে, এই যৌথ অ্যাকাউন্ট হবে এই ইউনিটের 19 জনের মধ্যে 3 জন। এখন বলো তো এই 19 জন কারা? আমরাই। কোম্পানির কেউই? কোম্পানির কেউ না। তাহলে এই টাকাটা আমরা কার কাছে জমা রাখলাম? আমাদের কাছেই। অ্যাকাউন্ট এই 3 জনের নামে। এখন এই 3 জনরে আমরা পুরোপুরি বিশ্বাস করতে এই জন্য পারি নাই যে 3 জন তো আমরাই, আমরা 3 জন মিলাই তো হইতে পারে যে সবারই ফাঁকি দিয়ে 3 জনে ভাগলাম। এই জন্য কোম্পানি এই 3 জনের সাথে আরও একজন লোক দেবে, এই 19 জনের যিনি পরিচালক থাকবে তাকে। এই জনের উপরেও আবার কোম্পানির একজন মালিক দেওয়া হবে। তাই মোট কয়জন? 5 জন। আমাদের এক মাসে যখন টাকাটা আমরা এই অ্যাকাউন্টে, যৌথ অ্যাকাউন্টে জমা করবো 5 জনের, টাকা হবে 19,000। কয় হাজার টাকা জমলো? 19,000 টাকা। 5 জনে চুরি করলে কয় টাকা পাবে? 4,000ও পাবে না। এখন এই 4,000 টাকা পাইলো না, কিন্তু এই যে আমাদের একজন পরিচালক, উনি এই ইউনিটের পরিচালক হওয়ার জন্য ওনার প্রায় 1 লক্ষ টাকা এখানে জমা আছে। তাহলে 1 লক্ষ টাকা যাবে যদি উনি এই 4,000 টাকা চুরি ধরা পড়ে। এরপর পরিচালক পদ যাবে, ওনার ইউনিট থেকে নাম কাটা যাবে, তা উনি চুরি করতে আসবে? দ্বিতীয় নম্বর, এইখানে আরও একজন লোক দেওয়া আছে কোম্পানির মালিক পক্ষের একজন মালিক হওয়ার জন্য তার প্রায় 10 লক্ষ টাকা ব্যয় আছে। এই যে 10 লক্ষ টাকার ব্যয় আছে, ওনার সম্পত্তি আছে, উনি এই 4,000 টাকা চুরি করতে আসবে না, স্বাভাবিক। তো সব মিলাইয়া একই সাথে এই 5 জনকে একই সাথে চুরি করার নেওয়া সম্ভব না। কারণ এই 3 জনের ফ্যাসিলিটি হলো, এই 3 জনের তো কোনো মূল সম্পত্তি নাই। এরা চুরিতে ধরা পড়লেও কোনো সমস্যা, কিন্তু এই জনের তো মূল সম্পত্তি আছে। এই জন্য এই 2 জনাকে এই 3 জনে নিতে পারবো না একই সাথে। তাহলে এখানে চুরি করা সম্ভব। দ্বিতীয় হলো চুরি, আপনি অনেক সময় আমরা টাকা যখন দিতে যাই রিসিটের মাধ্যমে, যেমন আপনারা যে সমিতিটা করছেন রিসিটের মাধ্যমে টাকা জমা হয়। অনেক ক্ষেত্রে আমি ছাত্র জীবনে সমিতি করেছিলাম, আমার স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই টাকা জমা করতে গিয়ে রিসিটে করছে কিন্তু মুড়ি দেয়নি, মুড়িতে লেখছে রিসিটের মাথায় লেখে নাই। এরকম আমাদের শুধু না, অন্য অন্য এরকম হয়েছে যে যে কোনোভাবে মাদ্রাসার ভর্তির টাকা রিসিট মাথা কাইটে দিয়েছে, আমার গোড়ায় টাকার সংখ্যা লেখা নেই, টাকাটা সে মারিয়ে দিচ্ছে। অন্যভাবে টাকা ঠিকই লাগছে কিন্তু মুড়ি জমাই দেয় নাই। এইভাবে পথেই টাকা চুরি হয়, এটা আমাদের দেশে হয়ে আসছে। আর আমাদের এখানে আপনি এই মূল আব্দুল্লাহ টাকাটা আপনার অ্যাকাউন্টে প্রথম ঢুকাবেন, আপনার অ্যাকাউন্টে এই যৌথ অ্যাকাউন্টে জমা দিবেন। তাহলে কি হলো? কেন চুরি করার কোনো সুযোগ? জমা হওয়ার পর আপনি একটা রিসিট ব্যাংক থেকেই পেয়ে গেলেন। এরপরে আমরা যখন 19,000 টাকা জমা হলো, এই 19,000 টাকাও কিন্তু এই 5 জনে মিলে চুরি করতে যাবে না, কারণ তাতে তাদের লস হবে। এরপরে দেখেন এই 5 জনে যদি চুরি না করলো, আপনারা বলবেন টাকা তো 19,000 না, কারণ মাসে মাসে তো বাড়বে। আমরা এই যে 5 জনের নামে যে টাকাটা করেছিলাম, কান গেছে না? আসবে। ও এই যে আসবে। এটা তুমি দেখো করতে দেখে এটা হাতার হাতা না করলে মাসটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমাদের যে 19,000 টাকার যে জায়গাটা চলছে না, আচ্ছা এই অল্প সময় তো এসে পড়বে। এই 19,000 টাকা হলো আমাদের 1 মাসে। কয় মাসে? তাও আবার 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে এই টাকাটা জমা শেষ, এরপরে আর দেওয়া যায় না। তাই 19 তারিখের মধ্যে যদি কেউ চুরি করতে চায়, এই এতটুকু টাকা চুরি করতে পারবে 3-4 হাজার, তা কিন্তু চুরি করবে না, কারণ তার বিশাল ইজ্জত নষ্ট হবে। এখন এই 4,000 টাকা গেল আমাদের 1 মাসের পরে যে আর চুরি করতে পারবে না, কারণ হলো এই 5 জনের নামে অথবা আপনাদের এই 19 জনের মধ্যে যে কোনো 3 জন মিললে আবার একটা এই 5 জনের নামে একটা ডিপিএস হবে। কি হবে? ডিপিএস এর বয়স হলো 10 বছর। 10 বছর মেয়াদি একটা ডিপিএস হবে। এখন বলেন এই 19,000 টাকাও ডিপিএসে চলে গেল, দ্বিতীয় মাসে আবার ডিপিএসে গেল, ডিপিএস এর টাকা কি চুরি করা যায়? ডিপিএসটা হয় কোম্পানির নামে, কিন্তু দায়িত্ব থাকবে কারা? এই 5 জন, ওনাদের নামে অ্যাকাউন্ট হবে। হইলেও এই 5 জন মিলেও এই ডিপিএস ভাঙতে পারবে না, কারণ কোম্পানির নামে ডিপিএস। এই ডিপিএসটা ভাঙতে হলে কোম্পানির সরাসরি এমডি সহ মালিক লাগবে, আবার এই ইউনিটে সব লোক থাকলে পরে ডিপিএস ভাঙা সম্ভব। অতএব এখান থেকে আর চুরি করা সম্ভব মানে ডিপিএসটা ভাঙকে চুরি করতে হলে 10 বছর টাইম লাগবে। তাহলে এই 10 বছরের মধ্যে আর চুরি করা সম্ভব নয়। এরপরে চুরি করার সুযোগ থাকলে আমার বলবেন। এখন এই 10 বছরে আমরা যে চুরি করবেন, যে আপনি চিন্তা করলেন যে 10 বছর পর একসাথে বেশি টাকা চুরি করব, তাও করতে পারবেন না। আসুন আমরা আরেকটু পিছনের দিকে যাই, আমি আর একটু কমই কথা বলবো।
আমরা এখন ডিপোজিটটা করলাম, আমাদের টাকা ডিপোজিট হলো কিনা? ডিপোজিট হয়ে গেল। আমরা 3 বছর থেকে 1 থেকে 3 বছরের মধ্যেই এই যে ইউনিটের নামে কোম্পানি আমাদের জন্য জায়গা কিনবে। কিন্তু এই জায়গাটা জমিটা যখন কেনা হবে, জমি কেনার সময় 1 থেকে 3 বছরের মধ্যে যখন আমরা জমিটা কিনবো, এই জমি কেনার সময় এই 19 জনার আরও অতিরিক্ত কিছু টাকা দেওয়া লাগতে পারে। কারণ একটা জমির দাম কিন্তু 3 বছরে টাকা দিলে হয় মাত্র 3 × 36,000 টাকা। এক জনের টাকা জমে 36,000 টাকা। কিন্তু 36,000 টাকায় এক একজনে কি জায়গা জমি কেনা সম্ভব? ঢাকা শহরে তো চিন্তাও করা যায় না। এই জন্য হয়তো আরও কিছু টাকা, আপনার 50,000 টাকা আর অতিরিক্ত দেওয়া লাগতে, সেটা কত সেটা বলা যায় না, এক এক জায়গার উপরে নির্ভর করবে। এখন আপনি এই যে অতিরিক্ত টাকাটা কত সময় দিবেন? এই টাকাটা দেওয়ার জন্য আপনি 2 বছর সময় পাইবেন। কারণ কোম্পানি যখন জমি বায়না করবে, তার কমপক্ষে 6 মাস আগে আপনাদের এই ইউনিটের সবাই অবহিত করবো যে আপনারা 6 মাস পরে আপনাদের সিরিয়াল পাবেন। এখন থেকে একটু প্রস্তুতি নেন, তাহলে পাইলেন 6 মাস। এরপরে কোম্পানি আরও 6 মাস মেয়াদি একটা বায়না করলো, আপনার টাকা দিয়ে না, কোম্পানির টাকা দিয়া। বায়না করার 1 বছর পরে এই ডিপিএস থেকে কিছু লোন নেবে, কোম্পানির থেকে লোন দিয়ে পুরো জমিটা বায়নার সূত্রে রেজিস্ট্রি করবে। কথা কি কিছু বুঝলেন? রেজিস্ট্রি করার পর আপনারা টোটাল সময় পাইলেন মোট 2 বছর। এই 2 বছর বই আপনি ওই 50,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেওয়ার সাথে সাথে এই ইউনিটের এই 19 জন আর এই কোম্পানির 3 ভাগের 1 ভাগ আর ইউনিটের এই 2 ভাগ, এই টোটালটাই সবার নামে রেজিস্ট্রি হয়ে যায়। তাহলে আমরা 3 বছরের মালিক হইতে পারলাম কিনা? কিন্তু অল্প কিছু টাকা আপনার অতিরিক্ত ব্যয় লাগছে। আপনি একটা বাসায় একটা রুম করতে যাই, দেখেন কয় টাকা লাগে। তো এখানে কিন্তু আমাদের বড় একটা ফ্যাসিলিটি। এই যখন আমাদের জমি হয়ে গেল, এরপরে কোম্পানির গতিতে আবার চলতে থাকবে। তবে জমি কেনার সাথে সাথে কোম্পানি এই জমির উপরে ব্যবসা শুরু করবে। যেমন আমাদের এই কোম্পানির মূল টার্গেট হলো, আমরা বলেছিলাম মাফাতিহুল খৈর মানবিক বিজনেস লিমিটেড। আমাদের এই 1ম তলা এবং 2য় তলায় হবে মার্কেট, 3য়, 4র্থ, 5ম। 3য় তলায় হবে মাদ্রাসা, মসজিদ এবং একটা এতিমখানা। তাহলে এটা আমাদের মানবিক হলো কিনা? 4র্থ তলায় গিয়ে হলো একটা এজেন্ট ব্যাংক এবং বৃদ্ধাশ্রম, স্বাস্থ্যসেবা, এগুলোও কিন্তু আমাদের মানবিক। 5ম তলায় হলো আবাসন এবং কোম্পানির অন্যান্য ফ্যাসিলিটি। এখন এই যে একটা এতিমখানায়, আমাদের এই এতিমখানা কিন্তু শুধু আমাদের খরচেই চলবে তা না, জনগণের সাহায্য দেওয়ারও সুযোগ আছে। বিদেশ থেকে এখানে আমাদের ফান্ড আছে। সরকার থেকে এক একটা ছাত্রের জন্য প্রতি মাসে 5,000 টাকা বরাদ্দ আছে। এরপরে এখানে আমাদের এই যে মাদ্রাসা এবং মসজিদ আছে, এখানে আমাদের গতিতে এটা চলবো। এখানে আমাদের একটা সব দুনিয়ায় আছে, আখেরাতেও আছে মানবিক বিষয়। এরপরে হলো 4 নম্বরে যে আমাদের এজেন্ট ব্যাংক, আমরা সুদ মুক্ত আমরা মানুষকে লোন দিতে পারবো। এরপর দ্বিতীয়ত হলো, যেমন লোন আমরা দিতে পারবো, তেমনিভাবে আমরা নিজেরাও এখান থেকে সুদমুক্তভাবে লোন নিতে পারবো, এতে মানুষকে গুনার থেকে বাঁচানো সম্ভব। এরপরে এই যে আমাদের স্বাস্থ্যসেবা, আপনি হাসপাতালে যাবেন, আপনার ওয়াইফকে বলবেন পেট ব্যথা, বলবে সিজার করাও, বাচ্চা যে পেটে নাই এর খবর নেই। এখন হলে আমাদের এই অবস্থা, আমরা এটার থেকে বাঁচতে পারবো। সাধারণ মানুষকেও আমরা যদি ইচ্ছা থাকে কিন্তু বাঁচানো সম্ভব। এইভাবে করে আমরা এই যে আবাসনে, আমরা যাদের একেবারেই কিছু নাই তাদের একটা আবাসন দেওয়ার আমরা চেষ্টা করব। আর এই সদস্যরা 19 জনের সবাই এই 5ম তলায় 3 রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট পাইবে সবাই। তাহলে আবাসন পাইলাম। যেই মানুষটার কিন্তু বিল্ডিং করার ক্ষমতা নাই, সে কিন্তু 1,000 টাকা বিনিয়োগ করে সে কিন্তু জীবনভরের জন্য 3 রুম বিশিষ্ট একটা আবাসন পেয়েছে। অনুরূপভাবে আমাদের এই যে নিচে যে 2টা তলা রয়েছে, আমরা 5ম থেকে 8ম বছর যাইতে আমাদের এই বিল্ডিংয়ের কাজ যখন শুরু হবে, এই দোতলায় আমাদের স্বাভাবিক যে মার্কেট জমে, দেশে যত মার্কেট আছে, যত পণ্য আছে আমাদের এখানে সেটা থাকবে। এই পণ্য সরাসরি আমরা কোম্পানি থেকে আনবো, কারণ আমাদের একই সাথে 19টা মার্কেট রান হবে। এই মার্কেটে আসার সাথে সাথে আমাদের এই পণ্যটা নিম্নমানে যে লোকজন আছে এবং মধ্যবিত্তি একটা শ্রেণী আছে, যারা কারো কাছে বলতেও পারে না, ভিক্ষাও করতে পারে না, এইখানে 1000 মানুষের একটা মানে সরকার অনুমোদিত কার্ড হবে। এই লোকগুলো প্রত্যেকটা পণ্য 20% ছাড়ে কিনতে পারবে। আমরা একটা মানবিক খেদমত এখানেও করতে পারলাম। 1000 টাকার পণ্যগুলো তার 800 টাকায় পেয়ে যাবে। এরপরে যে কোনো মানুষ তো মানবিক বাজারে আসবে, তারা সব কিছু কিনতে পারবে 15% ছাড়ে। স্বাভাবিক মানুষ, সে বড় লোক হোক আর কোটিপতি হোক, সব পার্সেন্টে প্রায় 15% সবাই পেয়ে যাবে। আরেকটা বিষয় হলো, এই যে একেবারে গরিব মানুষটা, যে আমাদের এখানে শুধু কোনো কিছু করে না, খালি বাজার করে, কি করে?
তাও কিন্তু কম দামে কেনে। এই লোকটা যদি হঠাৎ করে মারা যায়, অথবা অ্যাক্সিডেন্ট করে, অথবা ক্যান্সার হয়ে গেল, বা যে কোনো একটা বিপদে পড়ে গেল, তাহলে কোম্পানি তার জন্য আরো 50 বছরের বাজার পণ্য বিক্রি করে দেবে। কত বছরের? বলে এইটা আবার কেমনি সম্ভব? এইটা মানে আপনাদের কাছে একটু কেমন কঠিন মনে হচ্ছে। আসলে কঠিন নয়, কারণ আমাদের এই মানবিক বাজারের এই পণ্যটা আমরা যে 20% ছাড় দেবো, এখানে আরও ছাড় আছে। অথবা আমরা এই 20% থেকে 2% তার সবসময় রেখে দেবো, কারণ আমাদের এই পুরা মার্কেটটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। সব পণ্য বিক্রি হবে আমাদের কম্পিউটারের মাধ্যমে, কারণ পুরা এই মার্কেটের যত পণ্য এই যে 19 জনের যে পরিচালক তিনি নিয়ন্ত্রণ করবেন। তার উপরে আরও একজন পরিচালক থাকবেন, তিনি বাসায় বসে বসে নিয়ন্ত্রণ করবেন। তাই নিয়ন্ত্রণ করতে গিয়ে 2% আমরা কম্পিউটারই রাখবো। 2% আমরা বছরে তার থেকে রাখবো মাত্র 1800 টাকা। কয় টাকা? 1800 টাকা। ইসলামী ব্যাংকে ডিপিএস করার কারণে আমার এই লোকের নামে একটা ডিপিএস হবে 1800 টাকার নামে, এই 1000 মানুষের নামেই 1000 ডিপিএস হবে। এরা কেউই মারা গেলে ইসলামী ব্যাংকে আমাদের 5 থেকে 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা এর জন্য অনুদান দেবে। এটা ইসলামী ব্যাংকে বা অন্যান্য ব্যাংকেও আছে, সুদী ব্যাংকেও আছে। তো এই ইসলামী ব্যাংকে এই টাকাটা যাইয়ে সরাসরি আপনার এই মার্কেটে জমবে। তাই ওর এই মার্কেটে 5 লক্ষ টাকা নিম্নটা যদি আপনি ধরেন, এই 5 লক্ষ টাকা আমরা ওর জন্য এই 5 লক্ষ টাকা লভ্যাংশ দিয়া আমরা ওরে এই পণ্যটা দিতে পারবো। 1 নম্বর লভ্যাংশ। দ্বিতীয় লভ্যাংশ যদি নাও হয়, এই লোকটা যদি 7000 টাকার বাজার করে, বাজার কেনা আছে আপনার 5000 টাকায়, কারণ আমরা তো কিনছি সব পাইকারিতে। এই পাইকারি 5000 টাকার বাজারটা 7000 টাকা দরে বাজার মূল্যে দিবেন। যদি এই টাকায় শর্ট পড়ে, তাই মূল টাকা ভাঙ্গে দিতে থাকবে, তাতে কোনো লস নাই। এইভাবে করে আমরা এই মানবিক সেবাটা আমরা এদের করতে পারবো। এরা এরম মানে 50 বছর ফ্রি পাবে, প্রত্যেক গ্রাহক এরকম 19,000 টাকার পণ্য প্রতি মাসে, মারা গেলেও তার পরিবার পাবে। আল্লাহ আমাদের সফল তৌফিক দান করুক। আমাদের টোটাল ব্যবসার পরিকল্পনা এখানেই শেষ। আর যদি একটা কথা আছে, আপনারা কেউ জানতে চাইলে বলবো। আল্লাহ আমাদের সবারই বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন আছে, জানার বিষয় আছে? আমাদের বয়স মাত্র 3 মাস। আমাদের সরকারি যে কাগজটা রয়েছে, আমরা সরকার থেকে যে অনুমোদন করাইছি, সেটাকে আমাদের অনুমোদন করি। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা আমাদের সকল ব্যবহৃত সব কিছু আছে। এটা আমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটাই। এরপরে ভিতরে আমরা কি কি করবো, কি কি করবো না, সব ভিতরে সব পরিকল্পনা সব আছে। আমরা বিদেশের এক্সপোর্ট এগুলো নেটেও তো আছে, সার্চ দিলে পাওয়া যাবে। হ্যাঁ, নেটে না, নেটে এটা এখন দেওয়া হয়েছে কিনা জানি না। এটা এখনো নেটে দেওয়া হয়নি মনে হয়, এখনো দেওয়া হয়নি। এটা এখন আমরা এনে দেবো, কেবল আস্তে আস্তে সব করে দেওয়া হবে। ভালো আছে। হ্যাঁ, স্যার আমি মোটামুটি বলে শেষ করেছি। আচ্ছা, মানে আপনি কিছু বলতে চাইলে বা আপনারা কিছু জানার থাকলে যেটা প্রশ্ন করতে পারেন। আচ্ছা। আপনাদের এইটার সাথে আমাদের এটা একই আর কি। আপনারাও ব্যবসার দিনের খেদমতের জন্য আসছেন, আমরা তবে আমাদের নিয়মিত 19 জন হলেই একটা মার্কেট সেখানে দাঁড়িয়ে যাবে। প্রত্যেক 19 জনের মার্কেট, যেমন একই জায়গায় 2টা ইউনিট হতে পারে। যেমন আপনারা 2টা ভাগ, একটা 2টা বিল্ডিং পাশাপাশি হতে পারে, কারণ একটা বিল্ডিং কিন্তু অনেক বড়, একটা বিল্ডিংটাকে অনেক বড়। তো ভাগ ভাগ হলেও সব সিস্টেমে সবাই পণ্য পাবে মূল কোম্পানি থেকে, আপনার কোনো পণ্য কিনতে হবে না। মানে যত এখানে ব্যবসা যারা করবে, দোকানদারি করবে, তারা কোনো পণ্য কিনবে না, মানুষ তারা কোম্পানির থেকে কেনে। কোম্পানি তাদের কম মূল্যে দেবে, তারাও কম মূল্যে বিক্রি করবে। এর মধ্যে তাদের 5% লাভ থাকবে সব জায়গায়। বৈশে আপনার 5% কিনতে হবে, বা কোনটা 10% থাকবে, কোনটা 15% থাকবে। কারণ যেটা আমাদের কিনা একেবারে কম, এটা পার্সেন্টেজ বেশি হবে, আর যেটা একটু বেশি, ওইটা পার্সেন্ট কম পাবে। এতে দেখা যায় যে ওর কোনো ব্যবসায়ী কোনো পেরেশানি নেই, কারণ সে তো দোকানের সামনেই মাল পাচ্ছে। সে অটোমেটিক রাত্রে দোকানদার করবে, সকালবেলা নেটের মাধ্যমে বিক্রি করবে। ওনার কাছে শুধু বাউসালার জন্য মাল দিয়ে দেবে, ওনার হিসাবটা কমিটি করতে দেবে। আর কোন কাগজপত্র আছে নাকি? মূল কাগজ তো এটা। এরপরে হলো আমাদের নিজস্ব যে মানে সংবিধান, সেটা হলো আমাদের নিজস্ব সংবিধান যেটা আমরা করেছি। এটা এখনো
সংস্কারের পথে আছে, মোটামুটি চেষ্টা করেছি। আরো হ্যাঁ, সংস্কার তো প্রথম পর্যায়ে তো একটা হলো আমাদের ভর্তি ফরম, ভর্তি ফরম আমাদের ভর্তি ফরম, আমাদের ভর্তির 3টা নিয়ম আছে, 3 সেক্টরে ভর্তি হতে হয়। 1 নম্বরে অনলাইনের মাধ্যমে, এরপর পেপারের মাধ্যমে, এরপর সরাসরি শিক্ষাচারের মাধ্যমে আপনার নিয়োগ করবেন। তাদের এই জন মালিক, কিন্তু আপনারা আবার সদস্য করবেন। বিষয়টা হলো মালিক একটা হলো যে খাতায় কলমে কোম্পানির মালিকের অভিযোগ, কিন্তু আমাদের এই কোম্পানিটা কিন্তু গ্রুপ, গ্রুপ কোম্পানি, প্রতি 19 জনে একটা গ্রুপ, সেরকম যত গ্রুপ আবার হবে। যেমন এখন আপনি 19 জন লোক আপনি অ্যাড করলেন, যে আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, স্ত্রী নিলেন, মেয়েদের নিলেন, 1000 করে তো মাসে। অনেকের 10টায় শেয়ারও আছে, কিন্তু 10 নাম, এক নামে হতে পারে। 10 নামে সে 10টা শেয়ার নিয়ে দেখা যায় যে কোম্পানি অনেকগুলো শেয়ার, এইভাবে সে রান করে। এখন ওই যে উনি একটা গ্রুপের মালিক হয়ে গেল, উনি হইল ওইটার যে কমিটি হয়, ওইটার মধ্যে উনি যখন পরিচালক হয়, উনি হয় আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর। ওনার সাথে আর এই মালিক পক্ষের সাথে কোনো পার্থক্য থাকে না, শুধু একটা জায়গায় পার্থক্য আছে। মালিক হিসেবে যেমন উনি এই যে টাকাটা ব্যয় করছে 1 লাখ টাকা, উনি ওই টাকাটা কিন্তু ব্যয় করেন। অনুরূপভাবে ওই মালিকের একটা পার্সেন্টেজ আছে, 10% বেশি পায়, ওইটা শুধু মালিক বেশি পাবে, এছাড়া আর কোনো ফ্যাসিলিটি আলাদা নেই। উনি যেরকম আবাসন ফ্রি পাবে, উনিও ফ্রি পাবে, উনি যেরকম বেতন পাবে, সেও বেতন পাবে। ওই পরিচালকের মধ্যে পার্থক্য শুধু 10% পাবে। আসসালামু আলাইকুম। ওখানে যেন 19 জনে ওখানে তাদের নামে মানে আন্দাজ আলাদা হয়ে থাকে। খবর আমাদের কমিটি যা তাই, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, আমি নেটের মাধ্যমে ফোন করে দেবো। আমরা তো দাওয়াত দিচ্ছি, কিন্তু অনেকেই তো আসতে রাজি হয় না। এবার আমাদের আরো 10টা ফোন হয়েছে, 15টা, এটাই আমাদের সেটা তো নলেজে আছে। আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি সবাইকে নিয়ে আসা। তুলব না, লাস্টে মিটিং শেষ করে। আচ্ছা, যাওয়ার দরকার উঠাই আগে মিটিং শেষ করি। এটার গ্যারান্টি দিতে পারছি না। আমি উপস্থিতির ব্যাপারটা শিকার আর অনেকে কাজে যাইব। এখন অনেকে শনিবার তো ডিউটি আছে। আপনার তো সরকারি চাকরিতে শনিবার ডিউটি নাই, কিন্তু এখন তো সবার ডিউটি আছে। ডিউটি মিস করে তো যাবে না। সকালে চেষ্টা করবো না ভাই, আমার তো আর আপনার তো আর লাভ নাই, আমারও লাভ নাই, আমারও লস নাই, আপনারও লস নাই। আমরা চেষ্টা করতেছি, কিন্তু অনেক। আমরা কালকে রাত 10টা পর্যন্ত আসছি আমি আর হুজুরি। তোমার আমাদের থাকলে 70টা ফর্ম তুমি নিয়ে দিয়ে দিচ্ছ, তোমার সভাপতি একটা ফর্মও দেয় নাই। গপ করো। আল্লাহর সাথে 1 2 3 4 5 6 7 না বাংলার জন্য আমাদের এখানে কোনো পীর ভাই নেই, কোনো সমস্যা নেই। এইখানে যদি কিছু পীর ভাই থাকতো আমার সাথে একটু আমজাম দিত না, সেটা বুঝতে আমি একটু ভালোবাসি। তুমি একটা কাজ করো, ওই খুশিয়া মাদ্রাসাটা আর মসজিদটা আমরা দিয়ে দেওয়া না, তোমরাই ছুটাই সবার মসজিদের সাথে। আচ্ছা দোস্ত, কি দোয়া করো। ঠিক আছে, এই মসজিদের খবর কি? কই বলে একটা মসজিদ জান করে ওইটা কি হইলো? জালকুলিটা কি হইলো? ফোনটা দেয় না আপন তো দিয়েছে, একটা হয়েছিল ঘটাইছে। নেবে নেবে তারে, এখনো মশলা করছে না। ঠিক আছে, দোয়া করে না।
আর কেউ আসবে? না। সময় কত? সময় কত? এই 16 বাজে। আপনাদের কোম্পানির ব্যাপারে আমাদের কিছু একটু ধারণা দেন, আমরাও কিছু জ্ঞান আছে। শুরু করেন। পেয়েছে। তো সেই হিসাবে আমরা 313 জনের মধ্যে আবার প্রতি 10 জন একটা করে গ্রুপ করে দিয়েছি। ওই 10 জনের একজন হবে গ্রুপ লিডার, উনি হবে গ্রুপ আমির। উনি 10 জনের টাকা উঠাবে, 10 জনের টাকা হিসাব নিকাশ করবে, এবং কোনো মিটিং থাকলে সে জানাবে, কোনো জায়গায় কোনো কাজ থাকলে এগুলো তিনি জানাবে। এভাবে পরবর্তীতে যখন আমরা এটা ব্যাপক আকারে ধারণ করবে, ওই সময় হয়তো 10 জন করে এই একটা বিল্ডিং, যে বিল্ডিং এর মালিক হবে 10 জন, আর একটা মাদ্রাসা, ওই বিল্ডিং এ মসজিদ, মাদ্রাসা, মার্কেট, এ জাতীয় অনেক কিছুই থাকবে। অর্থাৎ নিজের উপকার, জনগণের উপকার, সকল প্রকারের উপকার সহ এই অনেক কিছুই থাকবে, যেটার মালিক হবে 10 জন। এভাবে প্রতি 10 জন করে মালিক হওয়ার পরে আবার এই আল হিকমা ফাউন্ডেশনের যে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তারা পুরোটাই পরিচালনা করবে। তো সেই হিসেবে আমাদের এই আল হিকমা ফাউন্ডেশনের এখন চলতেছে 6 মাস। 6 মাসের সদস্য হয়েছে 40 জন, 39 জন। বাকি আমরা সদস্য নেওয়ার সময় খুব হিসাব নিকাশ করে সদস্য নিই। যে কোনো মানুষ আসলেই আগে আমরা সদস্য নিই না, আমরা তার সাথে কিছুদিন চলাফেরা, লেনদেন, কথাবার্তা, বিভিন্ন বিষয় বিবেচনা করে আমরা সদস্য নিই। তো এখন আল হিকমা ফাউন্ডেশন সম্পর্কে যতটুক বলার প্রয়োজন মনে করলাম আমি ততটুক বললাম। বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সে বিষয়ে ইনশাল্লাহ কথা বলব। আল্লাহ পাক সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখন হচ্ছে আমার কয়েকটা প্রশ্ন আছে, যদি অনুমতি দেন করতে পারি। প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই যে ফাউন্ডেশনটা বা যেটা তৈরি করা, ফাতিহুল খয়ের, এর অর্থ এবং হচ্ছে এগুলো একটু যদি মানে নাম সম্পর্কে বা বলতেন। ফাতিহুল খয়ের শব্দের শাব্দিক অর্থ হলো কল্যাণের চাবিকাঠি বা চাবি সমূহ। আর মানবিক বিজনেস লিমিটেড তো সব বাংলা শব্দ সবাই বোঝেন। আর কিছু বলতে হবে? মানে কল্যাণের চাবি সমূহ, কল্যাণের চাবি সমূহ, চাবি সমূহ। মাফাতিহুল খায়র। মাফাতিহুল খয়ের, এটা কিন্তু কোরআন কারীমের মধ্যে না, মাফাতিহুল আছে। এই যে মাফাতিহুল গায়ব, এটা অনুযায়ী আপনাদের এইটার বয়স 3 মাস। 3 মাস থেকে 2 মাস আমি কার্যক্রমের পরে এই কার্যক্রম সদস্য হতে প্রয়োজন হয়েছে তো 361 জন, কিন্তু তার প্রথম ধাপে আমাদের সদস্যের বেশি আছে, কিন্তু আমরা তো সিস্টেম আছে। প্রথম ইউনিট কমানো হলে নিচের ইউনিট রাখতে পারবে, কিন্তু অনেক ইউনিট ভ্যান হয়ে আছে, উপরের ইউনিট রান হয় না, থেকে নিচের ইউনিট রান হয় না। এই জন্য আমাদের টোটাল 200 প্লাস, জি 200 জন সদস্য আছে। হয়ে গেছে অলরেডি। এরা আগে এখন ওই প্রথম ইউনিট এখনো রানিং হয় না। প্রথম ইউনিট রান হচ্ছে আপনারা যদি ফাঁকের মানে দূরে সদস্য করেন, এটা কিভাবে করবেন? দূরের সদস্য যিনি হবেন তিনি একটা ইউনিটের আন্ডারে হচ্ছেন। যেমন এখন আপনারা কেউ হতে চান, এই স্যারের আন্ডারে এখন এই সদস্যরা যাবেন। স্যারের ইউনিটটা যেখানে পরিচালিত হবে, আপনারা ওইখানের ওই মার্কেটের সদস্য। স্যার যদি এইখানে দেখে সদস্য বেশি, তখন আপনাদের এই মানে এটার নাম কি জায়গায় টাঙ্গাইল মির্জাপুর। টাঙ্গাইলে আমাদের অলরেডি 5-7 জন সদস্য আছে। এখানে 10 জন হয়ে গেলে টাঙ্গাইলে আমাদের আরো 2 জন। এখন ওই ইউনিটের নিচে আমাদের টাঙ্গাইলের যে সদস্য হয়েছে তারা সবাই লিডার পাচ্ছেন, সবাই লিড করবে। তাহলে দেখা যাবে সারা ইউনিট এখানে যেমন মনে করেন আমি একটা গ্রুপ করলাম, গ্রুপটা যদি 19 জনই হতে হবে না কম বেশি হলে 19 জনই, তাহলে 19 জন সদস্য নিয়ে আমি একটা গ্রুপ করে আমি লিডার হইতে পারবো, এরকম সুযোগ আছে? আগে আপনার সদস্য আগে সদস্য হইতে হবে। সদস্য সব কিছু বুঝবেন, এরপরে যখন আপনার অনুমতি দেবে এর আগে, এরপরে আপনি 19 জনের